জল সীমান্ত রয়ে আছে আমাদের সাথে। অতি প্রাচীনকাল থেকেই মায়ানমারে জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল, ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয়। আরাকান আর্মি সর্বশেষ গত 8ই ডিসেম্বর 2024 তারিখে মংডু টাউনশিপ দখল করার ফলে বাংলাদেশ মায়ানমারের মধ্যবর্তী 271 কিলোমিটার এলাকায় আরাকান আর্মির দখলে। 2017 সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচরও প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে। এছাড়া সীমান্তের উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরাকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিজিবি আটক করত হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে। আমি আপনাদের মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে মায়ানমার সীমান্তে সকল বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীরও জনবলও বৃদ্ধি করা হয়েছে। নাফ নদীতে টহল তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। বিজিবি রাত 24 ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড, আনসার এবং অন্যান্যরা পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল জারি রাখছে। সব বাহিনীর এই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা পরে রক্ষার্থে মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় কিছু সংখ্যক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা এই দালাল চক্রকে যেইভাবে হোক আপনারা প্রতিহত করতে হবে এবং আপনারা এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আপনারা জানেন এরা কোন সময় কোন দিক দিয়ে আসে। আপনারা আরও অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলন এবং মিশরের রাজধানী কায়রোতেও 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগদান করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, এই অবৈধভাবে আর কোনো মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তের উদ্ভব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা কিন্তু সব সময় প্রস্তুত আছি। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। বলেন। আরাকান আর্মি দখল নিয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক কাদের সাথে হবে, আরাকান আর্মির সাথে হবে নাকি? আরেকটা বিষয়, যারা হচ্ছে এখন রেজিস্টার করে নাই আপনি বললেন, এবং তারা এখন বিভিন্ন লোকালয়ে ভাড়া বাসায় একটা করে উত্তর দিই। ভাড়া বাসায় থাকছে, একেবারে নিয়ে নিন, এর লোকালয়ে তারা থাকছে স্যার। তারপরে এখন আপনি যেদিন আসছে আজকে 17 জন অপহরণ, সবকিছু মিলে আইন শৃঙ্খলা অবস্থা এই বিষয়টা আপনার জানা আছে? আমাদের আপনি জানেন এখন যে আমাদের 271 এই কিলোমিটার দেওয়া আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার
এবং আমাদের প্রধান উপদেষ্টা একজন হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে মানে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। আর এই এলাকার যে বললেন যে এখানে অন্য কোনো সমস্যা নাই, আর অন্যান্য সব বাহিনীগুলি বিজিবি সহ তারা সব সময় খুব সজাগ আছে, আইন শৃঙ্খলা যেন সব সময় ঠিক থাকে। আর বর্তমানে আরেকটা প্রশ্ন করছিলেন যে এটা প্রায় 50 থেকে 60,000 রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ডিসিশন। আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা আছে, একটা মানবিক সমস্যা, যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে, এটা একটা সমস্যা আছে। বাট এই 50 থেকে 60,000 এই রোহিঙ্গাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা এটা পাচ্ছে কিন্তু খাওয়ার এটার ব্যাপারে সরকার ও কেফাল আছে এবং এই ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা হয়তো ডিসিশন সিদ্ধান্ত দেওয়া হবে। আপনার এই রোহিঙ্গা মাদক নিয়ন্ত্রণের জন্য এবং এর নিয়ন্ত্রণের জন্য আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন? মানে এই এলাকায় মাদক কিন্তু এই প্রথম না, আপনাদের এই এলাকা মাদকের জন্য কিন্তু বিখ্যাত। এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের। এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনি বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় ডিজিপিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। আর এই সমস্যা কিছুটা হয়তো কলছে। দেখেন আপনি এই যে জালিয়াদ্বীপে আগে যারা ছিল তাদের কিন্তু আমরা হটাই দিছি। এই জালিয়াদ্বীপটা কিন্তু একটা হটস্পট ছিল এই মাদকের জন্য। প্লাস আমরা এই মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। এই মাদকটা যেভাবে হোক আমাদের এটা প্রতিহত করতে হবে। আপনারা এই যে আপনি হুজুর যে প্রশ্নটা করে ভালো, আপনার ইমাম সাহেবদেরও বলবেন যেন মসজিদে এরা যেন সবসময় বলে মাদক, এই জন্য জুম্মার এই যে খুতবার সময় যেন হুজুর এটা বলে, এটা কিন্তু বলতে হবে। এটা এমন আমরা বলতেছি সফল কর্মের মাদক, কিন্তু এটা কিনা আমগো পোলাবানিতে এই ঝামেলাটা করতেছে। মানে এই জন্য আমরা যদি একটু সচেতন হই তবে কিন্তু আমরা আপনার প্রশ্ন করতে, তবে কিন্তু আমরা এটা সমস্যাটা সমাধান করতে পারবো। এটা শুধু একটা আইন শৃঙ্খলা বাহিনী এটা না, এটা আপনাদের সবাই সহযোগিতা দরকার। এই সবাই সহযোগিতা হলে এটা অবশ্যই এটা নিয়ন্ত্রণে চলে আসবে। একজন করে মাদক এবং এই রোহিঙ্গা অনুপ্রবেশের কথা বলে মাছ শিকার বন্ধ এবং হলুদুরের বন্ধ রাখতে, সেক্ষেত্রে মানুষ অবৈধ পন্থা ব্যবহার করতেছে, অবৈধভাবে চোরাচালান করবো আসতে চাই। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ এখন শুনেন, মাছ ধরার এটা বন্ধ রাখা হয়েছে যেহেতু মাঝে মাঝে গোলাগুলি হয়। আপনারাই জানেন গোলাগুলির আওয়াজ আপনারা পাইছেন, মাঝে মাঝে দুই একটা গোলা। আরে শেষ করতে দেন ভাই। এই গোলাগুলির আওয়াজ কিন্তু এখানে আসে এবং অনেক সময় আমাদের এখানে কিন্তু হাতিয়ার কি বলে গুলির আইসও কিন্তু আমাদের এখানে আহত হয়। এই জন্য আপাতত এটাকে বন্ধ রাখছে। পরিস্থিতিটা আরো একটু উন্নতি হলে, যেমন ধরেন এখান থেকে তাদের সরাই দেওয়া হয়েছে এই জালিয়াদ্বীপের থেকে, অন্য এই এলাকায় হয়তো আর মাছ ধরার জন্য কোনো হয়তো সমস্যা হবে না। কিন্তু আরেকটা সমস্যা হলো যে আমাদের জেলে যারা আছে, এই জেলে ভাইদের আমি অনুরোধ করবো আপনারা জিরো লাইন ক্রস করেন না। যে আপনারা এই জিরো লাইন ক্রস করে যে সময় পারে বেশি লোভ করতে দেয়া সবার জন্য আপনারা কিন্তু সমস্যা ক্রিয়েট করে ফেলেন। আপনারা বলবেন জেলে ভাই যে তোমরা আমাদের এলাকায় থাকো, কিন্তু এখানে ধরতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু তার যে সময় লাইন ক্রস করে ফেলে বেশি লোভে, সেই সময় কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়। আরে ভাই শুনতে ভাই সবাই বলে ভাই একজন করে করেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা মাদকের পাশাপাশি আমরা অপহরণের যেমন আজকে আপনি না আসার আগেও ফরেস্ট অফিসের 3 জন সহ কর্মকর্তা সহ 17 জন অপহরণ হয়েছে আমাদের পার্শ্ববর্তী পাহাড় থেকে। এটা একটা বিষয়, আমরা অপহরণ নিয়ে সমস্যা জড়িত আছি। যত অভিযান চলতেছে পাহাড়ে স্যার, পুলিশ গেছে, ফরেস্টের কেউ হয় নাই। এরা রোহিঙ্গা 13 জন আর 6 জন বাঙালি।
এটা হলো লেবার স্যার, বাগান পরিষ্কার করতে গেছে, ওখানে ওরা রোহিঙ্গা সন্ত্রাসীরা ওদেরকে নিয়ে গেছে। রোহিঙ্গাদের মধ্যে? জি স্যার, রোহিঙ্গা। তো এখানে পুলিশ, যৌথ বাহিনী, ফরেস্ট এবং এফবিএন আমাদের যৌথভাবে স্যার পাহাড়ের ভিতরে আছে। এটা তো শুনলেন, যেহেতু এটার পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব এখান থেকে আয় করি। করিডোর গরু করিডোর সাপোর্টিং, ওই করিডোর থেকে হাজার হাজার কোটি টাকা আয় করে হঠাৎ করে ফ্যাসিস্ট সরকার আমলে আপনার এই করিডোরটা বন্ধ করে দিল। কি জন্য বন্ধ হয়ে গেল সেটা এখনো আমরা বোধগম্য নয়। মাদকের সমস্যা, রোহিঙ্গা সমস্যা এটা থাকে। এটার পাশাপাশি আমাদের কিন্তু রাজস্ব আয় ছিল, বন্দরের ব্যবসা চালু ছিল, করিডোরের ব্যবসা চালু ছিল। হঠাৎ করে করিডোর বন্ধ হওয়ার কারণে আমরা সরকার হারাচ্ছে রাজস্ব, আর এখানে প্রায় 30,000 লোকের মতো মানুষ কর্মহারা, তারা অসহায় জীবন যাপন করতেছে। তাদের এখন শোনেন, এখন করিডোরটা হয়তো খুলে দেওয়া হবে পরিস্থিতিটা স্বাভাবিক হলে। এখন আপনারা জানেন যে এই পুরা বেলটা নিয়ে নিছে হলো আরাকান আর্মি, কিন্তু দেশটা কিন্তু ওয়ার্ল্ডে সবাই কিন্তু বলতেছে এটা মিয়ানমার দেশ, কিন্তু আর দখল ছিল আরাকান আর্মি। এখন করিডোরটা করতে গেলে কার সাথে করতে একটা সমস্যা আছে, একটুখানি ধৈর্য ধরেন, এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। আরেকটা জিনিস হলো, গরুর ক্ষেত্রে হয়েছে এই গরু চোরাচালানের যেসব বন্ধ হয়েছে, আমাদের কৃষকরা কিন্তু গরু উৎপাদন লাভবান হয়েছে। তারা শোনেন আমাকে এখান থেকে চলে দিতেছে না, ওখান থেকে আসতেছে। শোনেন, এখন থেকে আমরা চাচ্ছি যে আমাদের কৃষকরা করুক, আমাদের কৃষকরা লাভবান হোক। চোরাই পথ আস্তে আস্তে বন্ধ হবে। শোনেন, এই যে আস্তে আস্তে ওদিকে বন্ধ হওয়ার পর দেখছেন না, এখন কোরবানিতে কিন্তু আর ওই বাইরের গরু দরকার হয় না, এখন কিন্তু আমাকে নিজেদের গরু দিয়ে চলে। মানে আমরা নিজেদের উপরে স্বাবলম্বী হইতে হবে, নিজেদের উপরে স্বাবলম্বী হইতে হবে। টাইম শেষ করুন। লাস্ট প্রশ্ন বলেন ভাই। আরে কি, আরে এটার ক্ষেত্রে উত্তর দিলাম তো আমি একবার, বললেন তো। বিজেপির অস্ত্রগুলো, স্যার বাড়ি অস্ত্রগুলো কিছু আমাদের সীমান্তের বড় বড় মাদক ব্যবসায়ীদের হাতে আছে। তারা এগুলো দিয়ে প্রতিনিয়ত মাদক পাচার করছে এবং বিভিন্ন এলাকায় ত্রাস হিসেবে সৃষ্টি করছে। এই বিষয়ে ধরতেছি আমরা, তথ্য দেন। আমি আপনার কিছু অনুরোধ করব, এটা যদি আপনি তথ্য দেন আমি আজকে এখন অ্যারেস্ট করব। এটা হলো কি, এখন হলো কি, এটা আপনার হ্যাঁ কাদের কাছে অস্ত্র আছে এটা আপনাদের কাছে যদি তথ্য থাকে আপনারা শোনেন, বিজেপির কাছে সিক্রেটারি দেন, এই জন্য আপনাদের পুরস্কার দেব। এটার জন্য আপনি যেহেতু ইন জেনারেল সবার সামনে বললে আবার এটা মুশকিল আছে, যেহেতু আপনার লাইফের একটা থ্রেট হয়ে যায়, আপনারা চুপে চাপে আমাদের কাছে দেন। এটার জন্য বিজেপির কাছে টাকা থাকে এবং অন্যান্য অর্গানাইজেশনের কাছে গুলো টাকা থাকে, ইন্টেলিজেন্স থেকে আপনাদের পয়সা দেওয়া হবে। আমার কথা শেষ হোক, পয়সা দেওয়া হবে, পয়সা শোনেন, আপনার কথা শেষ গেলেই পয়সা দেওয়া হবে এবং আপনি এটা একটু আমাকে জানান, আপনার পুরস্কৃত করবে ভালো হবে। যে আপনাদের এই খবর দিতে পারবেন তাকে সবাই পুরস্কৃত করে। হাত উঠান, কে সংবাদ, ও না হাত উঠান দরকার নেই, তোমার আপনারা ধরা খেয়ে দেবেন।